আমরা যে জিনিসটা খুব ভালোভাবে বুঝে ফেলেছি যে সিদ্ধান্ত তো সরাসরি গণভবন থেকেই আসছিল। ওনার আদেশেই আব্বার থেকে লুকানো হলো যে তাকে আজকে রাতে হত্যা করা হবে। ওনার আদেশেই সিদ্ধান্ত নেওয়া হলো যে ওনাকে কোথায় দাফন করা হবে। আব্বার কিন্তু শেষ ইচ্ছাও পূরণ করা হয়নি। সবকিছুর পরে যখন দেখলো যে এখানে তো সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেও শেষ হচ্ছে না, নেক্সট জেনারেশনকেও ধরতে হবে। কারণ নেক্সট জেনারেশনের মধ্যে এখন আমাকে নিয়ে গেল, চেষ্টা করলো লিনিয়েজটা শেষ করে দেওয়ার জন্য। একটা হাজিরা ছিল, পলিটিক্যাল মামলার কারণে রেগুলারলি যেতে হতো। কোর্টে যাওয়ার পথে বংশাল থানার সামনে আমরা ট্রাফিক লাইটে আটকা ছিলাম। তখন হঠাৎ করে আমার গাড়ি ঘেরাও করে ফেললো 7-8 জন মিলে। সবাই সিভিল ক্লোথে ছিল, তবে ওদের স্ট্যান্ডার্ড যেই অস্ত্র ওটাও ছিল, আর কোমরের মধ্যে পিস্তল ছিল। মাইক্রোবাসের মধ্যে ঢুকলাম, গাড়িতে উঠানোর সাথে সাথে হাত ধরে আমাকে হ্যান্ডকাফ পরিয়ে দেওয়া হলো। আরো মনের মধ্যে বিশ্বাস তো বেড়ে গেল যে এখন বেড়ে ফেলবে। টেনে আমাকে একটা রুমে নেওয়া হলো। রুমে নেওয়ার পরে এটা ছিল আমার এন্ট্রেন্স ইনটু আয়নাঘর। ইন্টারোগেশন শুরু। প্রথমে আমাকে জিজ্ঞেস করা হলো যে আমি সিআইএ এর সাথে কোনো যোগাযোগ আছে নাকি না। তারপরে জিজ্ঞেস করলো আমার রয়ের সাথে কোনো যোগাযোগ আছে নাকি না। তারপর আইএসআই, মানে এমন কোন গোয়েন্দা সংস্থা বাকি ছিল না যাদের কথা আমাকে বলা হয়নি। তো আমিও প্রশ্নগুলি টেরা ছিল, তো আমিও জবাব টেরা দেওয়া শুরু করবো যে আপনারা আগে মাইন্ড সেট করে নেন যে আপনারা কি সিআইএ এর ব্যাপারে জানতে চান, না রয়ের ব্যাপারে জানতে চান, না আইএসআই। অবভিয়াসলি ওরা ওই মুডে ছিল না যে আমি তর্ক করবো আর তারা ওটা নিবে। মারধর শুরু হয়ে গেল, আবার উঠানো হলো, আবার বসানো হলো, আবার প্রশ্ন। আমি আবার আরো উত্তেজিত হয়ে যাচ্ছি। তখন আর একটু জোরে মার, হাতে মারছে, পিঠে মারছে। আমাকে দাঁড়া করালো, ওই যে কাপড় চেঞ্জ করেন। কাপড় চেঞ্জ করবো যে আমি পাঞ্জাবি খুললাম, পাঞ্জাবি খোলার পর বলছে না না আপনার সব কাপড় খুলতে হবে। আমি খাই তখন আমার বক্সেস পরা। ছবি তোলা শুরু করলো আমার। এর থেকে হিউমিলিয়েটিং কিছু আর হতে পারে না। আর তারাও ওখানে বলছে যে আরে আমরা তো খালি আপনার ভাইরাই আছে, অসুবিধা নাই। হাসাহাসি হচ্ছে। আমার মেন্টালি আমাকে ব্রেকডাউন করার জন্য যা যা করার তারা সবই করেছে। আমার সবচেয়ে কষ্টের সময় আয়নাঘরে আমি আব্বার সাথে কথা বলতাম, ভিভিডলি আব্বার সাথে কথা বলতাম, নর্মাল কনভারসেশন। একদম হয়তো রিডিকুলাস মনে হবে, বাট আমার জন্য আমি আব্বাকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে আমার পাশে বসা আছে। আমাকে হ্যান্ডকাফ পরানো হলো, ব্লাইন্ডফোল্ড করা হলো, আর জম টুপি পরানো হলো। এই জম টুপি যখন আমাকে পরানো হলো, আমার মনে হয় না আমার লাইফে আর এই ধরনের সিচুয়েশন কোনো সময় হবে যে মনে হবে যে আমি আসলে আমি দোজকে পৌঁছে গিয়েছি। কারণ জম টুপি থেকে রক্তের গন্ধ আসছিল, ঘাম আর রক্ত, তো একটা মেটালিক একটা স্মেল থাকে। তো এই জিনিসটা প্রত্যেক দিন যতবার বাথরুমে যেতে হবে এই জিনিসটা আমার ফেস করতে হতো। যতবার আমাকে ইন্টারোগেশন নিয়ে যাওয়া হচ্ছিল, বলে তো আর নিয়ে যায় না। আর জম টুপির আপনার মাথার মধ্যে খালি একটা জিনিসই থাকে যে জম টুপির সাথে আপনি কানেক্ট করবেন। আমার এখনো মনে আছে প্রায় 1.5 মাস হয়ে গিয়েছিল কেউ আমার সাথে কথা বলেনি। তখন মাথায় তো একদম মনে হতো যে আমি কি কিছু বলে ফেললাম, আমি কিছু করে ফেললাম যেটার জন্য আমাকে এখন শাস্তি দেওয়া হচ্ছে। আসলে শাস্তিটা ছিল টর্চার, এটা ছিল রেস্ট। আমার জন্য ওটা উল্টা হয়ে গিয়েছিল। আমার মনে করতাম যে টর্চার করলে মনে আচ্ছা ঠিক আছে, কোনো না কোনো ধরনের মানুষের সাথে একটা ইন্টারাকশন তো হচ্ছে, ওই ইন্টারাকশনের অপেক্ষায় থাকতাম।
আমার পায়ে আমার আব্বার কাবলি জুতা ছিল। এই যে লাইট বাল্ব যেটা অন থাকতো, 2 দিন 3 দিন হয়ে গেছে এই লাইট অফ হয় না, আমি এই জুতা দিয়ে ওই লাইটটা ভাঙতাম, অন্ধকার হয়ে যেত, ওই অন্ধকারের মধ্যে কিছু ঘুমাতে পারতাম। চোখ খুলে দেখতাম যে বাতি আবার চলে আসছে। একদিন লাইট ভেঙে অন্ধকারে ঘুমিয়েছিলাম, চোখ খুলে দেখি যে ওই জুতা আর নাই। আমার থেকে ওই জুতা নিয়ে গেল, আমাকে রাবারের চপ্পল দেওয়া হলো। বাইরের দুনিয়ার সাথে আমার অথবা আমার পরিবারের সাথে যে কানেকশন ওই জুতাই ছিল।